বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস শুরু করতে যাওয়ার আগে কিছু কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কথাগুলো একটু করে খেয়াল করে শুনবো, আমরা মনোযোগ সহকারে শুনবো। আমাদের জীবনের অনেকগুলো পার্ট আছে, যে পার্টটা আমরা অতিবাহিত করে আসছি সেটা চলে গেছে, কিন্তু আমাদের লাইফের পরবর্তী পার্ট যেটা আছে ওই পার্টটাকে সুন্দর করার জন্য, আনন্দময় করার জন্য, সুখের করার জন্য আমাদের লাইফের এই অংশ বলতে কোন অংশটা বোঝানো হচ্ছে, আমাদের কলেজ লাইফটাকে আমি বোঝাচ্ছি। এই অংশটা অতি গুরুত্ব বহন করে, সেই জন্য এই অংশটাকে আমাদেরকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। এই অংশের মধ্যে আমাদের কলেজ লাইফের যে অংশটা আছে এই অংশের মধ্যে প্রতিটা মুহূর্তকে আমরা কাজে লাগাতে হবে। আমরা যদি এই অংশের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের লাইফের পরবর্তী পার্ট যেটা আছে সেটা কিন্তু সুখের বা আনন্দের হবে না। সুতরাং আমাদের পরবর্তী লাইফটাকে সুখের করার জন্য, আনন্দময় করার জন্য আমাদের এই অংশটা, আমাদের লাইফের এই পার্টের এই অংশটা বলতে কোন অংশটাকে বোঝানো হচ্ছে, কলেজ লাইফের এই অংশটাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আমরা যে পার্টটা আমরা অতিবাহিত করে আসছি, সে পার্টের মধ্যে আমরা যতটুক না গুরুত্ব দিয়ে লেখাপড়া করেছি, তার চেয়ে অনেক গুণ বেশি গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে এই অংশে লেখাপড়া করতে হবে। কারণ আগের পড়া আর এই অংশের পড়ার মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। সেজন্য আমাদের মনোযোগী হইতে হবে এবং প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। বৃথা সময় নষ্ট করা যাবে না। এবার যাচ্ছি আমরা আমাদের আচরণগত কিছুটা ত্রুটি সংশোধিত করে নেওয়ার কথা আমি বলবো। অর্থাৎ আমাদের এই লাইফের মধ্যে আমরা যে লাইফটা অতিবাহিত করে আসছি, সেই লাইফে আমরা যেভাবে ছিলাম, এই লাইফের এই অংশের মধ্যে আমাদেরকে কী হতে হবে, আরও অনেক বেশি গোছানো হতে হবে, সংযত হতে হবে। উচ্ছৃঙ্খল হওয়া চলবে না। এবং আমরা আশা করব আমি এবং আমাদের কলেজ টিচার যারা আছে সবাই আমরা আশা করব তোমরা এমন কোনো আচরণ করবা না যেটা দেখলে তোমাদেরকে অসুস্থ মন মানসিকতার শিক্ষার্থী বলে মনে হয়। এমন ধরনের কোনো আচরণ তোমরা আমাদেরকে দেখাবে না, এবং এমন কোনো আচরণ করবা না যেটা আমাদের কলেজের পরিবেশের সাথে যায় না। এমন ধরনের কোনো আচরণ করবা না। আমরা আশা করব তোমরা সবাই সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সংযতভাবে নিজের আচরণগুলো সংশোধন করে নিবা। কারণ এই অংশের মধ্যে কিন্তু এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। এখানে আমরা যে যত বেশি সংযত হতে পারবো, যে যত বেশি সংশোধিত হয়ে যেতে পারবো, তার লাইফটা কিন্তু তত বেশি সুন্দর হবে, তার ভবিষ্যৎ লাইফটা কিন্তু তত বেশি গুছানো হবে। অর্থাৎ এই অংশের মধ্যে যে যত বেশি গুছানো হবে, সে তার পরবর্তী লাইফটাও কিন্তু তত বেশি গুছানো হবে, সুখের হবে, আনন্দের হবে। সেই জন্য এটাও একটা শিক্ষণীয় বিষয় বলে আমি মনে করি। এবার যাচ্ছি আমার পড়ানোর স্টাইল নিয়ে যে কথাবার্তা আছে সেগুলো একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি সাধারণত যেভাবে পড়াই সেটা হচ্ছে, আমাদের বইয়ের মধ্যে যতগুলো টপিকস আছে প্রত্যেকটা টপিকস নিয়ে আমি চেষ্টা করব সহজভাবে, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। কারণ আমাদের এই প্রত্যেকটা টপিকস কিন্তু আমাদের দরকার হবে। কেন দরকার হবে? আমাদের যে সৃজনশীল যেগুলো আছে, এই সৃজনশীলের প্রশ্নটা আগে যে যতটুক না সহজভাবে করা হতো, এখন কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো তত সহজ হয় না। আমাদের প্রশ্নের যে অভ্যন্তরীণ যে পার্টগুলো আছে, ওই অভ্যন্তরীণ পার্টগুলো থেকেই কিন্তু প্রশ্ন করা হয়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, আমরা অনেকগুলো সূত্রের প্রতিপাদন করাবো, কিন্তু প্রতিপাদনটা সরাসরি কিন্তু পরীক্ষায় আসবে না।
কিন্তু এই প্রতিপাদন করতে গেলে আমাদের প্রতিপাদনের মধ্যে অনেকগুলো পার্ট আছে, ওই পার্টগুলো থেকে দেখা যাচ্ছে আমাদের সৃজনশীল করা হয়। সেই জন্য প্রতিপাদনগুলো আমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করব। আমি তো করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং নিজেরা আয়ত্ত করার চেষ্টা করব। আমি কিন্তু বলতেছি না যে একেবারে প্রতিপাদনগুলো মুখস্থ করে ফেলতে হবে, এটা বলতেছি না। কিন্তু এই প্রতিপাদনগুলোর দিকে যদি আমরা গুরুত্ব সহকারে যদি না তাকাই বা খেয়াল না করি, প্রতিপাদনের ভিতরে কি কি আছে এটা যদি আমরা গুরুত্ব সহকারে যদি না দেখি, তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো আনসার করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ প্রশ্ন কিন্তু একেবারে সহজভাবে হয় না। এই যে প্রতিপাদনের যে অভ্যন্তরীণ যে পার্টগুলো আছে, ওই পার্টগুলো থেকেও কিন্তু কী করা হয়, প্রশ্ন করা হয়। আর আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়লে, এই জিনিসগুলো ফলো করলে তোমাদের পরীক্ষা, এই যে যেটা এসএসসি পরীক্ষা যেটা আছে, এটাতে যেমন তোমরা সুবিধা পাইবা, পরবর্তীতে কিন্তু তোমাদের যেটা অ্যাডমিশন টেস্ট আছে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে ভর্তি পরীক্ষা আছে, ওগুলোতেও তোমাদের কিন্তু সহায়ক হবে বা কাজ দেবে বলে আমার মনে হয়। সেজন্য আমি যে স্টাইলে পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি সেভাবে ফলো করার চেষ্টা করবা। যে কথাগুলো বললাম সেগুলো একটু গুরুত্ব সহকারে বিবেচনা করবা আশা করি। এবার যাচ্ছি আমরা কোন বইটা পড়াবো, সেটা বইয়ের লিস্টটা কিন্তু আগে দেওয়া হয়েছে। আমি কিন্তু শাহজাহান তপনের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রটাই আমরা পড়াবো। আশা করি সবাই বইটা কালেকশন করতে পেরেছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি এই বইয়ের যে চ্যাপ্টারটা, সেটার নাম হচ্ছে ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টারটা দিয়ে কেন শুরু করতে যাচ্ছি তারও একটা কারণ আছে। আমাদের ফিজিক্সের মধ্যে যে পড়াগুলো আছে, বেশিরভাগ পড়ায় কিন্তু ভেক্টর রিলেটেড। যদি আমরা ভেক্টর চ্যাপ্টারটা ভালোভাবে আয়ত্ত করতে না পারি, তাহলে আমরা পদার্থবিজ্ঞানের অনেকগুলো অংশ ভালোভাবে বুঝবো না। সেই জন্য আমাদের ভেক্টর চ্যাপ্টারটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তাহলে আমরা প্রথমে ভেক্টর চ্যাপ্টারের যেই টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাশি। রাশি কি সেটা কিন্তু আমাদের সবারই জানা আছে। বস্তু জগতের মধ্যে যা কিছু পরিমাপ করা যায় সেটাকেই আমরা কি বলি, রাশি বলে থাকি। যেমন আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, সুতরাং দৈর্ঘ্য একটা কি, রাশি। কোনো বস্তুর ভর আমরা পরিমাপ করতে পারি, সুতরাং ভর একটা কি, আমাদের রাশি। কোনো বস্তুর ওজন আমরা পরিমাপ করতে পারি, সুতরাং ওজনও একটা কি হবে, রাশি। কোনো বস্তুর ব্যাগ আমরা পরিমাপ করতে পারি, সুতরাং ব্যাগ একটি রাশি। সুতরাং আমরা বোঝাতে চাচ্ছি যে রাশিগুলো অর্থাৎ বস্তু জগতের মধ্যে আমরা যা কিছুই পরিমাপ করতে পারি তাকেই আমরা কি বলি, রাশি বলে থাকি। সবগুলো রাশি প্রকাশ করার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে মান। অর্থাৎ সবগুলো রাশি প্রকাশ করার জন্য মানটা অবশ্যই দরকার আছে। তবে কোনো রাশি প্রকাশ করার জন্য মানের সাথে সাথে কিসের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয়। আবার কোনো রাশি বর্ণনা করার জন্য, সম্পূর্ণরূপে বর্ণনা করার জন্য মানের সাথে সাথে দিকের প্রয়োজন হয় না। এই দিকের উপর নির্ভর করে আমরা রাশিকে কয় ভাগে ভাগ করে থাকি, দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলবো আমরা, যে রাশিগুলো বর্ণনা করার জন্য, সম্পূর্ণরূপে বর্ণনা করার জন্য শুধু মানেই যথেষ্ট, দিকের কোনো প্রয়োজন হয় না, সেই রাশিগুলোকে আমরা কি বলি, স্কেলার রাশি বলি। যেমন আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য শুধু মানটাই দরকার, এখানে দিকের কোনো প্রয়োজন হয় না, সেই জন্য দৈর্ঘ্য একটি কী রাশি হবে, স্কেলার রাশি হবে। যেমন কোনো বস্তুর ভর পরিমাপ করার জন্য শুধু মানই যথেষ্ট, এখানে দিকের কোনো প্রয়োজন হয় না, সেই জন্য ভর একটি কী রাশি, আমাদের স্কেলার রাশি। তাহলে এবার যাচ্ছে আমরা ভেক্টর রাশি। যে রাশি প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে বর্ণনা করার জন্য, যে রাশিগুলোকে সম্পূর্ণরূপে বর্ণনা করার জন্য, প্রকাশ করার জন্য মানের সাথে সাথে কিসের দরকার হয়, আমাদের দিকের দরকার হয়, সেই রাশিগুলোকে আমরা কি বলি, ভেক্টর রাশি বলে থাকি। যেমন আমরা কোনো বস্তুর ব্যাগ পরিমাপের ক্ষেত্রে আমাদের মানে যথেষ্ট নয়, দিকেরও দরকার হয়, সেই জন্য ব্যাগ একটি কী রাশি হবে, ভেক্টর রাশি হবে। একটু উদাহরণ দিচ্ছি। মনে করলাম একটি গাড়ির গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার।
তাহলে এই যে আমরা একটা গাড়ির গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার বললাম, এটা দিয়ে কিন্তু গাড়ির সম্পূর্ণ গতিবেগ কিন্তু বর্ণনা করা যায় না। এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি গাড়িটা প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, আমাদের 10 কিলোমিটার যাচ্ছে, কিন্তু কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝে উঠতে পারি না। তার মানে এই গতিবেগ বর্ণনা করার জন্য শুধু মানটাই কিন্তু যথেষ্ট নয়, দিকের দরকার আছে। তাহলে আমি যদি গতিবেগ বর্ণনা করতে চাই তাহলে আমাকে কি বলতে হবে? মনে করলাম গাড়িটা পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে গাড়িটা পূর্ব দিকে প্রতি ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করতেছে? আমাদের 10 কিলোমিটার পথ অতিক্রম করতেছে। এই কথাটা বললে কিন্তু গাড়িটার গতিবেগ সম্পূর্ণরূপে বর্ণনা করা যায়। কীভাবে বুঝলাম গাড়িটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 10 কিলোমিটার যাচ্ছে। সুতরাং দেখতে পেলাম এখানে এই গতিবেগ বর্ণনা করার জন্য শুধু মানটাই কিন্তু কি ছিল না, যথেষ্ট ছিল না। মানের সাথে সাথে কিসের প্রয়োজন ছিল? আমাদের দিকের প্রয়োজন ছিল। সেই জন্য আমরা ব্যাগকে কি বলি? আমরা একটা ভেক্টর রাশি বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল রাশি প্রকাশ করার জন্য, বর্ণনা করার জন্য সম্পূর্ণরূপে মানের সাথে সাথে কিসের প্রয়োজন হয়? দিকের প্রয়োজন হয়। সেই রাশিগুলোকে আমরা কি বলি? ভেক্টর রাশি বলে থাকি। এবার হচ্ছে আমরা এই যে স্কেলার রাশি বা ভেক্টর রাশি আমরা যেগুলো বললাম, সেগুলোর মধ্যে ভেক্টর রাশির কতগুলো ধর্ম আছে, এই ধর্মগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভেক্টর রাশির প্রথম ধর্মটা হচ্ছে, ভেক্টর রাশি প্রকাশ করার জন্য আমাদের কি লাগবে? অবশ্যই মান এবং দিক উভয়েরই দরকার হবে। মান এবং দিক ছাড়া আমরা কি করতে পারবো না? কোনো ভেক্টর রাশি বর্ণনা করতে পারবো না। তার মানে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য, বর্ণনা করার জন্য মান এবং দিক উভয়েরই দরকার আছে। এটা হচ্ছে প্রথম ধর্ম। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় ধর্ম, ভেক্টর রাশির মান পরিবর্তন করলে ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যাবে, অথবা ভেক্টর রাশির মান ঠিক রেখে দিক পরিবর্তন করলেও কি হয়ে যাবে? ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যাবে, অথবা মান এবং দিক উভয় পরিবর্তন করলেও কি হয়ে যাবে? ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ভেক্টর রাশি মানের পরিবর্তন হলেও পরিবর্তন হয়ে যাবে, দিকের পরিবর্তন হলেও ভেক্টর রাশিটা পরিবর্তিত হয়ে যাবে, মান এবং দিক উভয় পরিবর্তন করলেও কি হবে? ভেক্টর রাশিটা পরিবর্তিত হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করলাম একটা গাড়ি পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আগের কথাটাই বললাম, কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে গাড়িটা পূর্ব দিকে যাচ্ছে ঠিকই, তবে তার বেগটা 10 থেকে পরিবর্তিত হয়ে কত হয়ে গেল? 20 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে গাড়িটার বেগের কি পরিবর্তন হয়ে যাচ্ছে? মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে, দিকটা কি আছে? একই রকম আছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে মানের পরিবর্তন হলে কি পরিবর্তন হয়ে? দিক একই আছে ঠিকই, কিন্তু মান পরিবর্তন হয়েছে। মান পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তার বেগটাও কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। এবার যাচ্ছি আমরা মান ঠিক রেখে দিক পরিবর্তন করলে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। মনে করলাম আগের কথাটাই বলতেছে, গাড়িটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে। যেতে যেতে সে কী করলো? 1 ঘন্টা পর দেখা যাচ্ছে গাড়িটা ব্যাগে কি আছে? 10 কিলোমিটার পার আওয়ার ঠিকই আছে, তবে সেটা পূর্ব দিকে না গিয়ে মনে করলাম দক্ষিণ দিকে চলে গেছে। তার মানে এই ক্ষেত্রে কি হয়ে গেল? ব্যাগের মান একই আছে ঠিকই, কিন্তু দিক পরিবর্তন হয়ে গেছে। আগে যাচ্ছিল কোন দিকে? পূর্ব দিকে, এখন দক্ষিণ দিকে চলে যাচ্ছে। সুতরাং দিক পরিবর্তন হওয়ার সাথে সাথে এখানে ভেক্টর রাশিটাও কি হয়ে গেল? পরিবর্তিত হয়ে গেল। সুতরাং আমরা বুঝতে পারলাম মান পরিবর্তন হলেও ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যাবে, দিক পরিবর্তন হলেও ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারলাম। এবার তৃতীয় ধর্ম, এই যে ভেক্টর রাশির যে যোগ বিয়োগ গুণ আছে, এগুলো সাধারণ গাণিতিক নিয়মে করা যায় না। এগুলোকে করতে হয় কি নিয়মে? ভেক্টর বীজগণিতের নিয়মে করতে হয়। আবার শুনে নিই, এই যে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ যেগুলো আছে, সেগুলো আমরা সাধারণ গাণিতিক নিয়মে করতে পারি না। এগুলো কি করতে হয়? ভেক্টর বীজগণিতের নিয়মে করতে হয়। এই যে ভেক্টর বীজগণিতের নিয়ম কি, সেটা আমরা ডে বাই ডে
সামনে জানবো। আপাতত আমরা শুনে নিই। তাহলে আমরা তৃতীয় ধর্মটা শুনে নিলাম। চতুর্থ ধর্ম হচ্ছে দুটি ভেক্টর রাশির মান শূন্য না হলেও অথবা দুটি ভেক্টর রাশির মধ্যে যে কোনো একটির মান শূন্য না হলেও ভেক্টরের গুণফল কি হতে পারে? শূন্য হতে পারে। আবার খেয়াল করি, ভেক্টর রাশির মান শূন্য না হলেও ভেক্টর রাশির গুণফল কি হতে পারে? শূন্য হতে পারে। আমাদের পঞ্চম ধর্মে যাচ্ছি। ভেক্টর গুণনের প্রকৃতি অনুসারে ভেক্টরের গুণফল, দুটি ভেক্টরের গুণফল কি হতে পারে? স্কেলার রাশিও হতে পারে, আবার গুণফলটা কি হতে পারে? ভেক্টর রাশিও হতে পারে। আবার খেয়াল করে নিই, আমাদের ভেক্টর গুণনের প্রকৃতি অনুসারে দুটি ভেক্টরের গুণফলটা কি হতে পারে? স্কেলার রাশিও হতে পারে, আবার ভেক্টর রাশিও হতে পারে। যদিও আমরা এগুলো পরে পড়বো, তারপরে একটু করে শুনিয়ে দিচ্ছি। গুণফলের প্রকৃতি অনুসারে শব্দটার মানে হচ্ছে ভেক্টরের গুণন দুই ধরনের হয়, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন। স্কেলার গুণন কোনটা? দুটি ভেক্টর রাশির যেই গুণনে একটি কি পাওয়া যায়? স্কেলার রাশি পাওয়া যায়, সেই গুণনকে আমরা কি বলি? স্কেলার গুণন বলি। দুটি ভেক্টর রাশির গুণনে যেই গুণনে আমরা একটি কি পাবো? ভেক্টর রাশি পাবো, সেই গুণনকে আমরা কি বলি? ভেক্টর গুণন বলি। তাহলে স্কেলার গুণন অনুসারে গুণফলটা কি হবে? স্কেলার রাশি, আর ভেক্টর গুণন অনুসারে গুণফলটা কি হবে? ভেক্টর রাশি। সুতরাং এখান থেকে আমরা ওই কথাটা বলতে পারি, ভেক্টর গুণনের প্রকৃতি অনুসারে দুটি ভেক্টরের গুণফল কি হতে পারে? স্কেলার রাশিও হতে পারে, আবার ভেক্টর রাশিও হতে পারে। সুতরাং আমরা ভেক্টর রাশির ধর্মগুলো আমরা জেনে ফেললাম। এবার যাচ্ছে আমরা একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব। একটা ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। প্রথমটা হচ্ছে জ্যামিতিক উপায়ে আমরা কিভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করি সেটা একটু করে দেখে নিই। জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য প্রথমে এরকম একটা রেখা টানতে হবে। যে রেখাটা আমরা টানলাম, এই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে? আমাদের ভেক্টর রাশির মান নির্দেশ করবে। এবং রেখাটার মাথায় যে তীর চিহ্নটা আমাদের দেয়া থাকবে, এই তীর চিহ্নটা কি নির্দেশ করবে? ভেক্টর রাশির দিক নির্দেশ করবে। আবার খেয়াল করি, ভেক্টর রাশি প্রকাশ করার জন্য প্রথমে একটা রেখা টানলাম, এই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে? আমাদের ভেক্টর রাশির মান নির্দেশ করবে। এবং তীর চিহ্নটা কি নির্দেশ করবে? আমাদের ভেক্টর রাশির দিক নির্দেশ করবে। আশা করি বুঝে নিতে পেরেছি। এই ভেক্টর রাশিটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা বিন্দু দিলাম। এই বিন্দুকে কি বলা হচ্ছে? আমাদের পাদবিন্দু বলা হয়, ভেক্টরের পাদবিন্দু। আর তীর চিহ্ন যেখানে শেষ হয়েছে সেখানে একটা বিন্দু দিলাম, সেই বিন্দুটাকে আমরা কি বলি? শীর্ষবিন্দু বলে থাকি। তাহলে ও হচ্ছে আমাদের পাদবিন্দু, পি হচ্ছে শীর্ষবিন্দু। এবার এই ভেক্টরটাকে যদি আমি লিখতে চাই তাহলে কি লিখতে হবে? ওপি ভেক্টর লিখতে হবে। ওপি ভেক্টর। কখনো আমরা পিও ভেক্টর লিখতে পারবো না, এটাকে এভাবে কখনোই লেখা যাবে না, পিও লেখা যাবে না। বুঝতে পারলাম? অর্থাৎ আমাদের পাদবিন্দুটা প্রথমে থাকতে হবে, শীর্ষবিন্দুটা পরে থাকতে হবে, এইভাবে লিখতে হবে। আমরা যদি পিও লিখতে পারবো কখন? যদি আমি ভেক্টরটাকে যদি এইভাবে প্রকাশ করি, তীর চিহ্ন যেখানে আছে সেখানে যদি ও বিন্দু দিই, আর এখানে শুরুটা যদি আমি পি বিন্দু দিই, তাহলে ভেক্টরটাকে কিভাবে লেখা যাবে? আমাদের পিও লেখা যাবে। কি লেখা যাবে? আমাদের পিও ভেক্টর লেখা যাবে, যদি আমাদের চিত্রটা এইরকম হয়। অর্থাৎ আমরা এই কথা থেকে আমরা বোঝাতে চাচ্ছি পাদবিন্দুটা প্রথমেই থাকবে, আর শীর্ষবিন্দুটা কখন থাকবে? পরে থাকবে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। প্রথম প্রক্রিয়া অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশ করার জন্য প্রথম প্রক্রিয়াটা আমরা জ্যামিতিক পদ্ধতিটা আমরা জেনে ফেললাম। এবার যাচ্ছে দ্বিতীয় পদ্ধতি, কিভাবে একটা ভেক্টরকে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। সেটা হচ্ছে আক্ষরিক উপায়। আক্ষরিক উপায় শব্দটার মানে কি বোঝাচ্ছে আমরা একটু করে দেখে নিই।
তাহলে ভেক্টর রাশি প্রকাশের দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে এইরকম, কোনো একটি অক্ষর লিখব, এই অক্ষরের উপর একটা তীর চিহ্ন দিলে এটাকে কি বোঝানো হবে, ভেক্টর রাশি বোঝানো হবে। অথবা কোনো একটি অক্ষর লিখব, এই অক্ষরের উপর শুধু একটা রেখা টানলে বা এরকম একটা বার চিহ্ন দিলে বুঝতে পারবো এটা কি রাশি, ভেক্টর রাশি। অথবা কোনো একটি অক্ষর লিখব, এই অক্ষরের নিচে এরকম টান চিহ্ন দিলে, রেখা চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো এটা কি রাশি, ভেক্টর রাশি। অর্থাৎ কোনো অক্ষরের উপর তীর চিহ্ন থাকলে এরকম অক্ষরের উপর যদি এরকম টান চিহ্ন থাকলে বা বার থাকলে, অথবা অক্ষরের নিচে এরকম রেখা চিহ্ন থাকলে বা টান চিহ্ন থাকলে আমরা বুঝতে পারবো এটা কি রাশি, ভেক্টর রাশি। আর যদি এভাবে লেখা থাকে, দুইটা পাশের যদি পরম মান দেয়া থাকে, তাহলে বুঝবো এটা কি বোঝাচ্ছে, এই ভেক্টর রাশিটার মান নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে, এটা শুধু ভেক্টর রাশির মান নির্দেশ করবে। আর এভাবেও থাকলো, অর্থাৎ কোনো একটা অক্ষর লিখলাম, তার উপরে বা নিচে কোনো রকমের টান চিহ্ন বা তীর চিহ্ন যদি না থাকে, তাহলেও বুঝতে হবে এটা কি নির্দেশ করে, ভেক্টর রাশির মান নির্দেশ করে। তার মানে আমরা ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয় সেটাও আমরা জেনে ফেললাম। এবার যাচ্ছি আমরা কয়েকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমাদের বইতে অনেকগুলো সংজ্ঞা আছে, আমরা আজকে কয়েকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে বাকি যে সংজ্ঞাগুলো আছে ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রথম যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর জানতে গেলে আমরা আগেই বলেছি, ভেক্টর রাশিটা যে বিন্দু থেকে শুরু হয় সেই বিন্দুটাকে আমরা কি বলি, পাদবিন্দু বলে থাকি। তাহলে আমরা পাদবিন্দু কি সেটা আমরা জানি, যে বিন্দু থেকে ভেক্টর রাশিটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পাদবিন্দু। এবার আমাদের স্বাধীন ভেক্টর কাকে বলবো, যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে সেটা সুনির্দিষ্ট করে যদি দেয়া না থাকে, অর্থাৎ ইচ্ছা মতো যদি নির্ধারণ করা যায় পাদবিন্দুটা, তখন সেই ভেক্টরটাকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর বলবো। অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে সেটা যদি সুনির্দিষ্ট করে যদি দেয়া না থাকে, যে ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে নির্ধারণ করা যায়, তাহলে সেই ভেক্টরটাকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর বলবো। আমরা একটা উদাহরণ দিচ্ছি। মনে করলাম আমরা 5 নিউটনের একটি বল মনে করলাম পূর্ব দিকে ক্রিয়া করতেছে। কত নিউটনের, 5 নিউটনের একটি বল কোন দিকে ক্রিয়া করতেছে, পূর্ব দিকে ক্রিয়া করতেছে। আর এটা বোঝাচ্ছে কিভাবে, মনে করলাম এই দিকটা মনে করলাম পূর্ব দিক। তাহলে 5 নিউটনের বল প্রকাশ করার জন্য আমরা একটা রেখা টানলাম, এই রেখাটার দৈর্ঘ্য মনে করলাম OP, একটা রেখা টানলাম। এই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করতেছে, আমাদের 5 নিউটন বলের মান নির্দেশ করতেছে। আর তীর চিহ্নটা কি নির্দেশ করতেছে, 5 নিউটন বলের দিক নির্দেশ করতেছে। কোন দিকে, পূর্ব দিকে। আর তাহলে আমরা পাদবিন্দুটা এখান থেকে শুরু করলে এই রেখাটা দিয়ে আমি কি করতে পারি, 5 নিউটন বল যেটা পূর্ব দিকে ক্রিয়া করতেছে সেটা আমি প্রকাশ করলাম। আমি চাইলে পাদবিন্দুটা এখানে না নিয়ে আমি চাইলে রেখাটা এখান থেকেও শুরু করতে পারি, OPটা। তাহলে এই রেখা দিয়ে এই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে, আমাদের 5 নিউটন বলের মান নির্দেশ করবে। তীর চিহ্নটা কি নির্দেশ করতেছে, 5 নিউটন বলের দিক নির্দেশ করতেছে। কোন দিকে, পূর্ব দিকে। আমি চাইলে এই পাদবিন্দুটা এখানে শুরু না করে আমি চাইলে এখান থেকেও শুরু করতে পারি, OP। এটাও, এই রেখাটাও কি নির্দেশ করতেছে, আমাদের 5 নিউটন বলের মান নির্দেশ করতেছে। আর তীর চিহ্নটা কি নির্দেশ করতেছে, আমাদের এই রেখার উপর যে তীর চিহ্নটা আছে সেটা কি নির্দেশ করতেছে, 5 নিউটন বলের দিক নির্দেশ করতেছে। কোন দিকে, পূর্ব দিকে। সুতরাং দেখা যাচ্ছে প্রত্যেকটা বলের মানের দিক কিন্তু পূর্ব দিকে আছে, যেটা আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। আর প্রত্যেকটা রেখার দৈর্ঘ্য কিন্তু কি হইতে হবে, সমান হইতে হবে, যেটা কি নির্দেশ করবে, আমাদের 5 নিউটন বলের মান নির্দেশ করবে। কিন্তু পাদবিন্দুটা চাইলে আমি এখান থেকেও শুরু করতে পারতেছি, এখান থেকেও শুরু করতে পারতেছি। বল প্রকাশের জন্য যে রেখাটা আঁকলাম সেই রেখাটার পাদবিন্দুটা চাইলে এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে রেখাটার দৈর্ঘ্য যাতে একই হয় এবং দিকটা যাতে কোন দিকে থাকে, পূর্ব দিকে থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ রেখাটার দৈর্ঘ্য
দৈর্ঘ্য এবং দিক ঠিক রেখে পাদবিন্দুটা আমি যে কোনো জায়গা থেকে কি করতে পারি, নির্ধারণ করে নিতে পারি বা নির্বাচন করে নিতে পারি। যেহেতু আমরা পাদবিন্দুটা আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় থেকে নির্বাচন করতে পারতেছি, কি ঠিক রেখে রেখাটার দৈর্ঘ্য এবং দিক ঠিক রেখে পাদবিন্দুটা আমরা যে কোনো জায়গা থেকে কি করতে পারতেছি, নির্ধারণ করতে পারতেছি। সেই জন্য এই ভেক্টরটাকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর বলবো। যেহেতু এখানে কি ঠিক রাখতে হবে, রেখাটার দৈর্ঘ্য এবং দিকটা ঠিক রেখে পাদবিন্দুটা আমি যে কোনো জায়গা থেকে যদি নির্ধারণ করতে পারি, তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর বলবো। ক্লিয়ার হয়েছে? এবার যাচ্ছি আমরা সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরটা জানতে গেলে আগে আমাদের জানতে হবে অবস্থান ভেক্টরটা কি। অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে আমরা কোনো বিন্দু বা কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করব তাকে আমরা অবস্থান ভেক্টর বলবো। মনে করলাম এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে যে কাঠামোটা তৈরি হলো সেটাকে আমরা কি বললাম, প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর অক্ষ দুইটা যেখানে সেট করেছে সেটাকে আমি মূল বিন্দু ধরলাম। এবার মনে করলাম এখানে একটা পি বিন্দু আছে, তাহলে এই পি বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য আমরা যে ভেক্টরটা নির্ধারণ করলাম সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরের পাদবিন্দুটা অবশ্যই কোথায় থাকতে হবে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতেই থাকতে হবে। মূল বিন্দু ছাড়া অন্য কোথাও দেওয়া যাবে না। কোন ভেক্টরের, অবস্থান ভেক্টরের। অর্থাৎ অবস্থান ভেক্টরের মূল বিন্দুটা অবশ্যই কোথায় থাকতে হবে, আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতেই থাকতে হবে। সেই জন্য সংজ্ঞাটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করে থাকি তাকে আমরা কি বলি, অবস্থান ভেক্টর বলে থাকি। এবার যাচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কাকে বলবো, যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে সেটা ইচ্ছা মতো কি করা যায় না, নির্ধারণ করা যায় না বা নির্বাচন করা যায় না, নির্দিষ্ট করে দেয়া থাকে, সেই ভেক্টরকে আমরা কি বলি, সীমাবদ্ধ ভেক্টর বলি। যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে সেটা ইচ্ছা মতো কি করা যায় না, নির্বাচন করা যায় না, নির্ধারণ করা যায় না, নির্দিষ্ট করে দেয়া থাকে, সেই ভেক্টরকে আমরা কি বলি, সীমাবদ্ধ ভেক্টর বলি। এবার একটু উদাহরণ দিলে বোঝা যাচ্ছে। এই যে বললাম কিছুক্ষণ আগে, আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ধারণ করতে গেলে আমরা যে ভেক্টরটা ইউজ করলাম ওপি ভেক্টর, অর্থাৎ ওপি হচ্ছে আমাদের পি বিন্দুর কি ভেক্টর, অবস্থান ভেক্টর, যার মূল বিন্দুটা, যার পাদবিন্দুটা অবশ্যই কোথায় থাকতে হবে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতেই থাকতে হবে। আমি চাইলে এই অবস্থান ভেক্টরের পাদবিন্দুটা যে কোনো জায়গায় নিতে পারবো না, অবশ্যই কোত্থেকে নিতে হবে, আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকেই নিতে হবে। সেই জন্য আমাদের অবস্থান ভেক্টরের তাহলে পাদবিন্দুটা কোথায় নির্ধারণ করে দেওয়া হয়েছে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতেই নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইচ্ছা মতো নির্বাচন করা যাচ্ছে না। সুতরাং অবস্থান ভেক্টর একটা কি হবে, আমাদের সীমাবদ্ধ ভেক্টর। আবার একটু করে আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করলাম এখানে একটা বিন্দু আছে আর, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, ও আর হবে। তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টরের পাদবিন্দুটাও অবশ্যই কোথায় থাকতে হবে, মূল বিন্দুতেই থাকতে হবে। আমি আরেকটা বিন্দু নিলাম এখানে কিউ, এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, আমাদের ও কিউ হবে। সুতরাং দেখা যাচ্ছে পি কিউ আর এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টরের পাদবিন্দুটা অবশ্যই কোথায় থাকতে হবে, মূল বিন্দুতেই থাকতে হবে, ইচ্ছা মতো যে কোনো জায়গায় নেওয়া যাবে না। সেই জন্য এই অবস্থান ভেক্টরগুলোকে আমরা কি বলতে পারি, সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি। অনেক সময় প্রশ্ন আসতে পারে, অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, ব্যাখ্যা করো। এটা আমাদের অনুধাবনের প্রশ্ন আসতে পারে।
কি আসতে পারে, অর্থাৎ অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর ব্যাখ্যা করো। তাহলে এইভাবে ব্যাখ্যা করতে হবে। কিভাবে? আমরা এই যে তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর দেখালাম, এই অবস্থান ভেক্টরের পাদবিন্দুগুলো কিন্তু কি করা যাচ্ছে না, ইচ্ছা মতো নির্ধারণ বা নির্বাচন করা যাচ্ছে না। পাদবিন্দুগুলো অবশ্যই কোথায় থাকতে হবে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতেই থাকতে হবে। সেই জন্য অবস্থান ভেক্টরগুলোকে আমরা কি বলতে পারি, সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি। আজকে আমরা এতটুকুতে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা এর পরের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু গুরুত্ব সহকারে বিবেচনা করবা, কারণ আমাদের সকল চিন্তা, সকল যেগুলো আমরা তোমাদের কথাবার্তাগুলো বলা হচ্ছে, সবগুলো তোমাদের মঙ্গলের জন্যই বলা হচ্ছে, তোমাদের উপকারের জন্যই বলা হচ্ছে। সেই জন্য কথাগুলো পজিটিভলি নিবা এবং গুরুত্ব সহকারে বিবেচনা করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।